কোহিনুর এয়ারওয়েজের 3 সুন্দরী বিমানবালা গীতা, জ্যাসমিন এবং দিব্যা বেতন ঠিকমতো না পাওয়ার কারণে তারা জড়িয়ে পড়ে স্বর্ণ পাচারের কাজে। এর ফলে তারা প্রচুর টাকা পায় ঠিকই, কিন্তু ফেঁসে যায় একটি ট্র্যাপে। আর এর থেকে বাঁচতে দিব্যা পুলিশ অফিসার জয়বীরকে তার প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এখন তারা এই বিপদ থেকে বাঁচতে আরও কি করে এবং কিভাবে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসে সেটাই দেখব আজকের গল্পে, যার নাম ক্রু। তাহলে চলুন আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটা এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু একটা তো হয়েছে। দেখা যায় একজন পুলিশ ম্যাম আসে আর সে গিয়ে প্লেনের ক্রুদেরকে চেক করতে বলে। সেখানে 3 জন ক্রুকে নিয়ে আসা হয় তাদের চেকিং করার জন্য, এবং তাদের 3 জনের নাম হচ্ছে গীতা, জ্যাসমিন আর দিব্যা। তো প্রথমে আমরা দিব্যার জীবন সম্পর্কে কিছু জানতে পারি। যেমন সে ছোটবেলা থেকেই পাইলট হতে চাইতো, আকাশে ওড়ার স্বপ্ন ছিল তার আজীবন। সেই মতোই তার পরিবার তাকে এই ফিল্ডেই পড়াশোনা করার জন্য ভর্তি করিয়ে দেয়, আর এই জন্য তারা অনেক লোনও করে ফেলেছিল। তো এত চেষ্টা আর এত কিছুর পরও সে পাইলট হতে পারে না, তাই হয়ে যায় বিমানবালা, কারণ এর ফলেও সে আকাশেই উঠতে পারবে। তবে সে তার পরিবারকে এই বিষয়ে কিছুই জানায় না, কারণ তাহলে তারা কষ্ট পাবে। তাদের লোনের টাকা দিয়ে তাকে পড়ানো হয়েছে, আর এখন সে পাইলট না হয়ে বিমানবালায় পরিণত হয়েছে। তাই প্রতিদিনই যখন তার ফ্লাইট থাকে সে বাড়ি থেকে বের হয় পাইলটের ইউনিফর্ম পরে, আর তার ফ্যামিলি জানে সে একজন পাইলট। আর বাড়ি থেকে আসার পর একটা চেঞ্জিং রুমে যায়, আর সেখান থেকে সে আবারও বিমানবালার কাপড় পরে আসে। আর এই বিমানবালার চাকরি করেই সে তার পরিবারের লোন শোধ করার চেষ্টা করছে। তাই সে গীতাকে বারবারই জিজ্ঞেস করে যে আমাদের বেতন কবে দিবে। আসলে তাদের বেতনটা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছিল না। এটা নিয়েই দিব্যা একটু টেনশনে ছিল, কারণ তাকে যে লোন পরিশোধ করতে হবে। এই তো গেল দিব্যার কাহিনী। এরপর আমরা গীতার জীবন সম্পর্কে জানতে পারি। গীতার হাজবেন্ডের নাম হচ্ছে অরুণ শেঠি। তো সে মোটামুটি ভালোই থাকে তার হাজবেন্ডকে নিয়ে। তারা বেশ বড় লোকও বটে, আর তারা হাজবেন্ড ওয়াইফ মিলে একটা রেস্টুরেন্টও চালায়। তবে কোনো এক ঝামেলার কারণে তাদের পড়তে হয় আর্থিক সমস্যায়, আর এরপর থেকেই সে তার জীবনের প্রতি খুবই হতাশ। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই সে এই বিমানবালার চাকরিতে যোগদান করে। তারপর এখানে জ্যাসমিন তার জীবন সম্পর্কে আমাদের কিছু বলে। যেমন সে অনেক ছোট থাকতেই তার মা বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকেই সে তার নানুর বাড়ি থাকে। তার নানু সবসময় এইটা ভেবে চিন্তা করত যে তারা মারা যাওয়ার পর তাকে কে দেখবে, এই জেসমিনের কি হবে তখন। কিন্তু জ্যাসমিনকে তারা যতটা বেচারি ভাবত, সে কিন্তু মোটেও তা ছিল না। সে ছিল প্রচুর চালাক একজন মেয়ে। জ্যাসমিন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত অনেক বড় হওয়ার। তাই সে ছোট থেকেই টাকার জন্য অনেক কিছু করেছে। তার টাকার প্রতি একটু বেশি আগ্রহ। তো আমরা ধরতে পারি জ্যাসমিনের জীবনের একমাত্র লক্ষ্য শুধুই টাকা। তো এরপর দৃশ্য বর্তমানে আসে, আর আমরা এই 3 জনকে একটা রুমে দেখতে পাই, যেখানে পুলিশ ম্যাম এসে বলে, কি ব্যাপার, তোমাদেরকে বসতে কে বলেছে, এভাবে বসে আছো যে? তো এই কথা শোনার সাথে সাথে তারা দাঁড়িয়ে যায়। তো তারা দাঁড়িয়ে থাকলে আবারও তাদেরকে বসতে বলা হয়। তো ওই পুলিশ ম্যাম বলে, তোমরা যা কাহিনী করেছো তার জন্য তো তোমাদের সোজা জেল হবে, তা কি একটুও চিন্তা করনি? এখন আমাকে বলো যে এই বোকার মতো কাজ কেন করতে গেলে, কি দরকার ছিল এইসব করার? তো এখানে সে কিসের কথা বলছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর এখানে আমরা 6 মাস আগের দৃশ্য দেখতে পাই, যেখানে তারা 3 জন এই এয়ারপোর্টে আসে। তাদের একটা ফ্লাইট আছে, আর তারা 3 জন হচ্ছে সেই কোহিনুর বিমানের বিমানবালা। তো এরপর দেখা যায় এখানে তারা যাত্রীদেরকে বুঝিয়ে দেয় যে কি করে সিট বেল্ট লাগাতে হয়, আর পরে অক্সিজেন মাস্ক কি করে পরতে হয়। এরকম যা যা তাদের বলার দরকার সেই সবগুলোই তারা আগে যাত্রীদেরকে দেখিয়ে দেয়, যাতে পরবর্তীতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয়। তারপর তারা এখান থেকে ফ্লাই করে। এরপর দেখা যায় তারা 3 জন আজ একটা হোটেলে ওঠে, পরে আবারও তারা একটা ফ্লাইট অ্যাটেন্ড করে। আসলে এভাবেই
বিমানবালাদের জীবন চলে, যেমনটা এদের তিনজনের চলছে। তো তারপর তারা তিনজন বসে খাবার খেতে থাকে। তারা খাবার খেতে একটা ক্যান্টিনে এসেছিল, সেখানে তারা কিছু খাওয়া দাওয়া করে আর আবারও পরের দিন ফ্লাইট অ্যাটেন্ড করে। এরপর দেখা যায় কোহিনূর এয়ারলাইন্স নাকি অনেক কর্জে ডুবে গেছে। তাই এই নিয়ে দিব্যার চিন্তা হতে থাকে। আর সে গীতাকেও জিজ্ঞেস করে যে তাদের কি হবে, তারা কি বেতন পাবে না। গীতাও তো এটা নিয়ে চিন্তিত। তো সে এখানকার সিনিয়র রাজবংশীর সাথে এই নিয়ে কথা বলে। রাজবংশী জানায় যে তাদের বেতন খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আর এয়ারলাইন্সে এরকম সমস্যা মাঝে মধ্যে হয়েই থাকে, এটা ব্যাপার না। দিওয়ালির সময় তারা সবকিছু পেয়ে যাবে। আসলে এই গীতা এখানকার একজন এমপ্লয়িকে মাঝে মধ্যেই সাহায্য করত টাকা দিয়ে, কিন্তু এখন স্যালারি না পেলে সেটাও তো করা সম্ভব না। এই জন্য সেও একটু চিন্তিত হয়ে যায়। তো সারাদিন তারা তাদের কাজ করার পরে একটু রেস্ট নিচ্ছিল। তখনই প্লেনের মধ্যে হঠাৎ করে সেখানের একজন অফিসার রাজবংশী আসে। আর সে হঠাৎ করেই নিচে পড়ে যায় আর সেখান থেকে আর ওঠে না। তাকে অনেক ডাকাডাকির পরও সে সাড়া দিচ্ছিল না। গীতা তখন একটু ভয় পেয়ে যায় যে হঠাৎ করে এটা আবার কি হলো। তাই গীতা বারবার করে তাকে ডেকে তোলার চেষ্টা করে। তো এখানে তারা তিনজন মিলে ঠিক করে যে তাকে সিপিআর দিবে। তবে জেসমিন আর দিব্যা এটা করতে রাজি হচ্ছিল না। জেসমিনের ধারণা ছিল তাকে সিপিআর দিয়ে কোনো লাভ নেই, সে হয়তো একেবারেই টপকে গিয়েছে। তখনই এই কথা শুনে দিব্যা বমি করতে শুরু করে আর গীতাকে বলে তাড়াতাড়ি সিপিআর দাও, হতে পারে বেঁচে যাবে। তো গীতা তখন বাধ্য হয়েই তাকে সিপিআর দিতে যায় আর রাজবংশীর শার্ট খুলতে যায়। তখনই তাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। তারা দেখে রাজবংশীর শরীরের মধ্যে লাগানো রয়েছে অনেকগুলো স্বর্ণের বার। গীতা তো এটা দেখে তাড়াতাড়ি করে তাদের অফিসে কল করে আর জানায় এখানে একটা ইমার্জেন্সি আছে। এরপর তারা তিনজন মিলে রাজবংশীকে তুলে অন্য জায়গায় নিতে যায়। আর তখনই জেসমিন বলে ওঠে, ধুর, এত আপসেট তো আমি আমার মায়ের ফিউনারেলেও ছিলাম না, এত আপসেট হওয়ার কি আছে। দিব্যা তখন বলে, আমি আসলে আমার জীবনে এর আগে কখনোই লাশ দেখিনি, তাই খুব অদ্ভুত লাগছে। গীতা বলে, এই লোক তো লাশ আরো আগে থেকেই ছিল, তার ভেতরে 100 রোগ নিয়ে ঘুরত। তো এত রোগ থাকলে লাশ তো একদিন হওয়ারই ছিল। নিজের ব্যাগটা পর্যন্ত সে উঠাতে চাইতো না। দিব্যা বলে, হ্যাঁ, কারণ এত স্বর্ণ যে উঠানোর ছিল তাই। তখনই জেসমিনের মাথায় শয়তানি বুদ্ধি আসে আর সে বলে ওঠে, কি বলো, তাহলে এই স্বর্ণের বারগুলো আমরাই রেখে দেই। এই কথা শুনেই তো তারা রাজবংশীকে নিচে ফেলে দেয় আর সবাই মিলে বলে ওঠে, কি। দৃশ্য এরপর আসে বর্তমানে আর অফিসার বলে, বল কোথায় আছে। জেসমিন বলে, ম্যাডাম, আপনি আমাদেরকে আগে বলবেন তো যে আপনি কি খুঁজছেন। অফিসার বলে, এই চিকনি, বেশি নাটক করতে হবে না, ঠিক আছে, সত্যি কথা বল, সোজা সোজা বলে দে স্বর্ণ কোথায়। এই কথা শুনেই তারা তিনজন এমন ভাব নেয় যেন জীবনেও স্বর্ণের নামই শোনেনি তারা। গীতা বলে, কি বলছেন কি ম্যাডাম, আমরা সত্যি এসব স্বর্ণ নিয়ে কিছুই জানি না, আমাদেরকে এসব জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তখন ওই অফিসার বলে, একটা লোক যে বডিতে স্বর্ণ রেখেছিল আর সে যে ওই অবস্থাতেই মারা যায় তার কথা বলছি। তার কথা কি তোমরা কিছুই জানো না? ঠিক করে বলো। আর তার বডিতে তো তোমরাই পেয়েছিলে সব, তাই না? কি বলো? তারা তিনজনই তখন বলে, হ্যাঁ, আমরাই তো পেয়েছিলাম। অফিসার বলে, তাহলে এখন বলো যে তোমরা এইসবের মধ্যে নেই। তখনও তারা না বলেই মাথা নাড়ে যে তারা এই সম্পর্কে কিছুই জানে না। এরপর দৃশ্য আবারও অতীতে যায়। সেখানে তারা তিনজন মিলে রাজবংশীকে একটা সিটের সাথে একদম স্বাভাবিক অবস্থায় বেঁধে রাখে আর তারা তাকে এমন ভাবে রাখে যেন দেখে মনে হচ্ছে রাজবংশী বেঁচে আছে। তো জেসমিন তখন দিব্যা আর গীতাকে বোঝায় যে আর কত এইভাবে ফ্রি মানুষের সেবা করে যাবে। এখন তাদের কপাল খুলতে পারে, তাই এটাই সুযোগ। এটাকে কাজে লাগিয়ে আমরা সবাই নিজের নিজের স্বপ্ন পূরণ করতে পারি। এই স্বর্ণ নিয়ে নিলে কেউই টের পাবে না আর আমরাও অনেক টাকার মালিক হব। আমাদেরকে আর এই কাজ করতে হবে না। কিন্তু জেসমিনের এসব কথায় দিব্যা আর গীতা একদমই পাত্তা দেয় না। তারা তার কথায় কোনোভাবেই কনভিন্স হতে পারছিল না। দিব্যা তো বলেই দেয় যদি তারা ধরা পড়ে তাহলে প্লেন তো দূরের কথা, এয়ারপোর্টেও ঢুকতে দিবে না তাদেরকে। তাই সে তাকে বলে, শোন, এত লোভ ভালো না, এত লোভ করিস না। জেসমিন বলে, আমার আর কি করার আছে, তোরা যদি লক্ষ্মীকে পায়ে ঠেলে দিস, এটাকে কাজে লাগিয়ে নিজেদের কপাল না খুলিস, তাহলে আর কিছুই বলার নেই, যা ইচ্ছা করতে পারিস। তখন জেসমিন একটা স্বর্ণবার নিতে চাইলে গীতা বলে, এই টাচ করবি না, আর কারো সাথে কোনো কথা না বলে চুপচাপ বসে থাক। মাথা কিন্তু কাজ করছে না একটুও।
তারপরে দেখা যায় প্লেন আকাশে উড়াল দেয়। এদিকে দৃশ্য আবারও আসে বর্তমানে, যেখানে দেখা যায় পুলিশ ওই স্বর্ণবার সহ রাজবংশীর মৃত লাশ উদ্ধার করে। সেখানে অফিসার ম্যাডাম আরেক অফিসার জাইভিরকে বলে, স্যার এই লাশ সহ স্বর্ণ প্রথমে দেখে ওই 3 জন। তখন জাইভির দেখে এই 3 জনের মধ্যে একজন মানে দিব্যাকে সে আগে থেকেই চেনে, কারণ তার সাথে তার একটা ক্লাবে দেখা হয়েছিল আর তারা অনেক কাছাকাছিও চলে এসেছিল। তো এরপর এখানে জাইভির এসে দিব্যার সাথে দেখা করে আর বলে, আরে দিব্যা কেমন আছো, অনেকদিন পর দেখা হলো। দিব্যা আসলে একটু ইতস্তত বোধ করছিল, তারপরও সে বলে, হ্যাঁ ভালো। আর তুমি জাইভির, তুমি এখানে কি করছো? জাইভির বলে, আমি ভাবিনি আমার আবার দ্বিতীয়বার দেখা হবে তোমার সাথে, দেখা হয়ে অনেক ভালো লাগছে। আসলে এখানে আমার ট্রান্সফার হয়েছে, তবে যদি জানতাম তোমার সাথে এখানে দেখা হবে তাহলে তো আরো আগেই চলে আসতাম। দিব্যা তখন তার কথায় আর কিছুই বলে না, কারণ সে বুঝতে পারে জাইভির তার সাথে চান্স নেওয়ার চেষ্টা করছে। তারপর অফিসার ম্যাডাম আসে, দিব্যার থেকে 2টা সাইন নেয় আর জাইভির বলে, আবার তোমাকে দরকার হতে পারে এইসব নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য, তাই যখনই ডাকবো চলে আসবে কিন্তু। দিব্যা বলে, ও আচ্ছা ঠিক আছে। এদিকে মিত্তালকে খুব বকাবকি করা হয়, তার এয়ারপোর্ট দিয়ে একজন এত কেজি স্বর্ণ নিয়ে যাচ্ছিল আর তারা বুঝতেও পারেনি এটা কিভাবে সম্ভব। মিত্তাল তখন কিছুই বলে না, সে চুপচাপ সব বকা শুনে নেয়, কারণ না হলে এই ব্যাপারটা আরো বড় হয়ে যাবে। এরপর দেখা যায় রাতে গীতা তার হাজবেন্ড আরুণকে বলে যে এই বয়সেও রাজবংশী পাচার করার কাজ করছিল, এটা কিভাবে সম্ভব, তাও হাতে নাতে ধরা পড়ল মারা যাওয়ার পর। আরুণ তখন বলে, সে এটা করবে এটাই তো স্বাভাবিক, কারণ এতে তো প্রচুর টাকা পাওয়া যায়। গীতা বলে, হ্যাঁ হতে পারে, এতে অনেক টাকা পাওয়া যায়, তবে এসব আমার ভালো মনে হয় না। আর আমরা হয়তো এত বেশি ভালো মানুষই দেখাই দেখেই আমরা সবার পেছনে পড়ে থাকি। আরুণ তখন মন খারাপ করে আর বলে, আসলে আমার মাঝে মাঝে মনে হয় তোর জন্য আমি কিছুই করতে পারিনি রে, নিজেকে খুব অপরাধী মনে হয়। তখন গীতা আরুণকে জড়িয়ে ধরে আর বলে, আরে বোকা ছেলে, তুই তো আমার জীবনের অনেক বেশি কিছু, এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাই না। অন্যদিকে জেসমিন তার বাড়ি আসে, তখন তার নানুকে সে বলে, নানু আমি চলে এসেছি। নানু বলে, কিন্তু এত তাড়াতাড়ি আসলি যে, তুই তো বললি সময় লাগবে। জেসমিন বলে, হ্যাঁ সে অনেক বড় কাহিনী, পরে বলছি নানু। এদিকে দিব্যাও গিয়ে দেখে যার বাসার অবস্থা একদমই ভালো না, কারণ সে তো কাজ করে টাকা দিতে পারত না আর তারা তো আগে থেকেই লোনে ডুবেছিল। অন্যদিকে জেসমিনের নানু জেসমিনকে একটা স্বর্ণের রিং দেয় আর জেসমিন সেটা নিজের কাছে না রেখে সেটাকে বিক্রি করে দেয়, আর বিক্রি করে যে টাকাটা পায় তা নিয়েই চলে আসে। তার আসলে যে করেই হোক টাকার প্রয়োজন। তো তারপর আমরা গীতাকে দেখি, সে কাঁচা বাজারে ছিল, তো এরপর সে কিছু ডলার এক্সচেঞ্জ করে নেয়। এদিকে দিব্যা খবরের কাগজে দেখে তারা যে এয়ারলাইন্সে জব করে, অর্থাৎ কোহিনূর এয়ারলাইন্স কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। দিব্যার তো এটা শুনে মাথায় হাত, তার মানে তাদের কপালে 2 পয়সাও আর নেই। তো এরপর এই বিষয়টি গীতা মিত্তালকে জিজ্ঞেস করে, তো সে প্রথমে না বললেও পরে সে স্বীকার করে যে হ্যাঁ তাদের এয়ারলাইন্স আসলেই দেউলিয়া হয়ে গেছে। তো এরপর গীতা আর দিব্যা মিলে কিছু জিনিস ভরে আর বলে, এই সব আমরা এখন সিগন্যালে বিক্রি করব, কারণ আমাদের যা অবস্থা এটা ছাড়া আর কোনো উপায়ই নেই। তারপর সেখানে জেসমিন আসে আর বলে, কি ব্যাপার, এই গীতার আবার কি হলো? দিব্যা বলে, মনে হচ্ছে বড় সড়ো বোম ফুটছে, পাগলের মতো টাকাই করে যাচ্ছে। তারপর জেসমিন তার কাছে যায় আর তাকে শান্ত করে। তখন গীতা কান্না করতে করতে বসে পড়ে, কারণ তার মাথা এখন আর একদমই কাজ করছে না। সে কি করবে, কিভাবে সংসার চালাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তারা 3 জন বসে বসে নিজেদের জীবনের অপূর্ণতা নিয়ে কথা বলে। তখন জেসমিন বলে, এখন ভেবে দেখ, যদি আমরা সেদিন রাজবংশীর স্বর্ণগুলো নিয়ে নিতাম তাহলে আজ আমাদের এই দিন দেখতেই হতো না। আমরা অনেক ভালোভাবে ওই স্বর্ণ বিক্রি করে আমাদের জীবন কাটিয়ে দিতে পারতাম। দিব্যা বলে, হ্যাঁ রে, সেদিন আসলে আমাদের মাথায় খারাপ ছিল, তোর কথা শোনাটাই উচিত হতো আমাদের। বেশি ভালো মানুষের আজকাল ভাত নেই, আর সেটাই হচ্ছে আমাদের সাথে। বেশি ভালো দেখাতে গিয়েছিলাম আর এখন নিজেরাই ভুগছি। জেসমিন তখন দেখে তার কাছে রাজবংশীর মোবাইলটা আছে, সে তখন এটাকে নিজের কাছেই রেখে দিয়েছিল। আর এখন জেসমিন চেক করে বলে, তোমরা জানো এই রাজবংশী না কোনো একটা নির্দিষ্ট নাম্বারে একাধারে কল করে গিয়েছে। তারপর গীতা মোবাইল নিয়ে বলে,
দাও তো আমাকে, আমি দেখছি এই রাজবংশী কার সাথে কথা বলতো। এরপর গীতা সেই নাম্বারে কল করে, আর কল রিসিভ করে একটা মহিলা। তখন গীতা বলে, এই আমি বলছি আমি। তবে দেখা যায় যেই মহিলা কল রিসিভ করে সে হচ্ছে মিত্তালের স্ত্রী, আর এই কাজের পেছনে মিত্তালের খুব বড় ভূমিকা আছে। তো গীতারা তো মিত্তালের কথা শুনে একদমই শকড। দৃশ্য চলে যায় আবারও অফিসারের কাছে। সেখানে পুলিশ অফিসার ম্যাডাম জিজ্ঞেস করে, এই হচ্ছে মিত্তাল, যে এই গ্যাংয়ের সাথে জড়িত, চিনো তাকে? জেসমিন বলে, হ্যাঁ উনি তো আমাদের HR। অফিসার বলে, শুধু কি তোদের HRই এর সাথে জড়িত, নাকি তোরাও তার গ্যাংয়েরই লোক? তখন জেসমিন বলে, আরে না ম্যাডাম, স্যার তো খুব ভালো মানুষ, উনি এর সাথে কেন থাকবেন, আর আমরাই বা কেন থাকবো? অফিসার বলে, হ্যাঁ তোর মতো ভালো তাই না? আমাকে বলতে আসার দরকার নেই কে ভালো কে খারাপ, আমি আমার কথায় চলি, তাই আমাকে বোঝাতে হবে না। তারপর আমরা আবারও 3 মাস আগের দৃশ্য দেখতে পাই, যেখানে জেসমিন, দিব্যা আর গীতা ওই মোবাইল দিয়ে ব্ল্যাকমেইল করে আর বলে, যদি আমাদের সাথে হাত না মেলাও তাহলে আমরা কিন্তু তোমার কি অবস্থা করব সেটা তুমি বুঝতেও পারছো না। মিত্তাল বলে, আরে এইসব মহিলাদের কাজ না, এইসবে পড়তে যেও না তোমরা, উল্টো কিন্তু বিপদে পড়বে। কিন্তু দিব্যা তো চেপে ধরে তাকে আর বলে, হয় আমাদের সাথে হাত মেলাও, নাহলে সবকিছু থেকে হাত ধুয়ে বসে থাকো। তারপর আর না পারতে মিত্তাল তাদেরকে ঠিকানা দেয় তার সাথে দেখা করতে আসার জন্য, কারণ তাদেরকে এখন সে রাজবংশীর কাজ দিবে। তো সেই ঠিকানা অনুযায়ী তারা সবাই চলে আসে মিত্তালের কাজ করার অফিসে। এখানে আসার পর এই মিত্তাল একটা লকার থেকে কিছু স্বর্ণের বার বের করে। মিত্তাল তাদের কিছু স্বর্ণ দেয় প্রথমে আর বলে, দেখো প্রথম তাই কম দিচ্ছি, কারণ অনেক আছে তারা এসব নিয়ে পালিয়ে যেতে চায়। তো তোমরা আবার এরকম কিছু করতে যেও না কিন্তু, কারণ তোমাদের সব ইনফরমেশন আমার কাছে আছে, তাই উল্টোপাল্টা কিছু করলে তোমাদের কিন্তু খবর করে ছাড়বো। আর হ্যাঁ, দয়া করে ধরা পড়ে যেও না, সাবধানে কাজটা শেষ করো। এরপর তারা 3 জন এটা ভাবে যে কি করে এগুলোকে দেশের বাইরে নিয়ে যাবে, কারণ এমনি এমনি নিলে তো হবে না, ধরা তারা পড়বেই। তখন তারা চকলেট খাচ্ছিল, আর হঠাৎ করেই তাদের মাথায় আসে যে এই স্বর্ণগুলোকেই গলিয়ে তারা চকলেটের শেপ দিবে, আর পরে চকলেটে ডুবিয়ে একদম সেম চকলেট বক্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর তারা সেই অনুযায়ী সব করে এবং তাদেরকে কেউ ধরতেই পারে না, আর তারা এভাবেই স্বর্ণ পাচারও করে ফেলে আর অনেক টাকা পয়সাও পায়। এরকম করতে করতে অনেক ভালো টাকাই তাদের হাতে আসে, তাই তারা তাদের ফ্যামিলিতে টাকা দেয়, আর তাদের ফ্যামিলিও খুব খুশি তাতে। এরপর জেসমিন তার নানুর রিংটাকেও আবার ছাড়িয়ে আনে টাকা দিয়ে, আর সেটা তার নানুর হাতে পরিয়ে দেয়। তার নানু তো খুব বেশি খুশি হয় যে অবশেষে তার নাতনি কিছু করছে। এইদিকে এইরকম করতে করতে প্রায় তারা স্বাভাবিকভাবেই পাচার করছে, এইরকমই মনে হতে থাকে তাদের। তো এখন আজ প্রথমবারের মতো পুলিশ অফিসার ম্যাডাম তাদেরকে আটকায় চেকিং এর জন্য। তো তাদের তো তখন ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হয়। অফিসার ম্যাডাম তখন ব্যাগ খুলে দেখে অনেক চকলেট এখানে, তাই ম্যাডাম বলে, বাহ, আপনার তো দেখা যায় চকলেট খুব প্রিয়, এত চকলেট নিয়ে যাচ্ছেন? গীতা বলে, হ্যাঁ। সেই সময় জেসমিন দেখে সেখানে জয়বীর আছে, আর সে বুদ্ধি করে দিব্যাকে কথা বলায় জয়বীরের সাথে, এবং জয়বীর এসেই ম্যাডামকে বলে, আরে এইসব কি করছো? নিজেদের লোককে তো অন্তত ছেড়ে দাও, শুধু শুধু সময় নষ্ট। তো আজকের মতো তারা কোনো রকমে বেঁচে যায়। এরপর ফ্লাই করার সময় তারা 3 জন এটাই ভাবতে থাকে যে একটুর জন্য আজ বেঁচে গেলাম, না হলে তো আজ খবরই ছিল আমাদের। তো জেসমিন বলে, তো কি করতে চাও, বন্ধ করে দিবে এই কাজ? গীতা বলে, না, এত তাড়াতাড়ি করলে তো হবে না। তো এরপর দেখা যায় তারা 3 জন বাসে করে ফিরছিল। তখন জেসমিন বলে, আর এখন তো আমাদের আরও চিন্তার কারণ নেই, কারণ আমরা তো নিজেদের মানুষ হয়ে গিয়েছি, অর্থাৎ জয়বীরের আপন মানুষ। আর এই সব কিছুর ক্রেডিট কিন্তু দিব্যার। দিব্যা বলে, আরে ধুর, এরকম কিছুই না। তখন জেসমিন মোবাইল কেড়ে নেয় আর দেখে জয়বীর দিব্যাকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য বলছে, তাই সেই সেখানে হ্যাঁ বলে মেসেজ করে দেয়। তো আর কি, এখন তো দিব্যাকে যেতেই হবে, না হলে আবার সমস্যা আছে। তারপর দিব্যা আসে জয়বীরের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে। সেখানে গিয়ে তারা কিছুক্ষণ সময় কাটায়, আর দিব্যা তো এইসব করছে শুধুমাত্র জয়বীরকে ইউজ করতে, কারণ সে তাদের এই পাচার কাজে অজান্তেই অনেক বড় সাহায্য করছে তাদের। এদিকে আজ তাদের বেতন দেওয়া হয়, তবে এটা ছিল নামমাত্র,
অর্ধেকেরও বেশি টাকাই আটকে রাখা হয়েছে। তো সেখানে তাদের সাথে কাজ করা একজন বলে, মনে হচ্ছে আমার ছেলেকে পড়াতে হলে এখন যে কোনো একটা সরকারি স্কুলেই দিতে হবে। আর শীতলের তো বোনের বিয়েরও অনুষ্ঠান ছিল, কি করে হবে এইসব? তখন সেখানে শীতল কান্না করে আর বলে, আর কিছুই হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। গীতা বলে, আরে কান্না করো না প্লিজ, আমি বুঝতে পারছি সব, কিন্তু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। এরকম বেতনের সমস্যা তো অন্য এয়ারলাইন্সেও হয়েছে, তারপর আবার ঠিকও হয়েছে, তাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এরপর দৃশ্য আসে বর্তমানে, আর আমরা দেখতে পাই অফিসার গীতাকে ছবি দেখায় আর বলে, বাহ, তোর তো অনেক শখ আছে দেখা যায়, BMW গাড়ি কিনে বসে আছিস। গীতা বলে, না, আসলে এইসব মিথ্যা, আর সোশ্যাল মিডিয়া মানেই তো মানুষকে দেখানো শুধুমাত্র। তখন অফিসার আর একটা ছবি দেখায় আর বলে, আচ্ছা তাহলে এটাও মিথ্যা। এরপর দৃশ্য চলে যায় 2 দিন আগে, যেখানে তারা দামি দামি জিনিস খাচ্ছিল। দিব্যা বলে, ওই বেচারি ক্রুদের হাতে বিষ খাওয়ারও টাকা নেই, আর আমরা এখানে 56 ভোগ খাবো। গীতা বলে, দেখ ভাই, একটু তো এনজয় করতেই হবে। তখন জেসমিন বলে, আজ আমরা বড় লোকদের মতো খাবো। তারপর জেসমিন অর্ডার দেয়, আর তখন দেখা যায় একজন হ্যাপি বার্থডে বলে জেসমিনের জন্য কেক আনছে। আসলে আজ তার জন্মদিন। তারপর জেসমিনকে গীতা আর দিব্যা মিলে একটা সুন্দর নেক পিস গিফট করে। গীতা বলে, কি ভেবেছিলি আমরা ভুলে গিয়েছি? তোর জন্মদিন আমরা কি করে ভুলতে পারি? তারপর তারা একসাথে অনেক নাচ গান আর মজা করে। দিব্যা বলে, আমার জীবনে আমি এত মিথ্যা কথা বলেছি যে এখন আমার নিজেরই মনে থাকে না কাকে কখন কোন মিথ্যাটা বলেছি। জীবনের সবটাই মিথ্যা, ঘরে হোক বা বাইরে। তো এরপর তারা আরো নাচ গান করে, আর একটা বিরাট মদের বোতল নিয়ে বাইরে আসে। তখনই তাদের সাথে ধাক্কা লাগে তাদের সাথেই কাজ করা একজনের, আর অবশ্যই তার খটকা লাগে এদেরকে দেখে, কারণ তাদেরকে তো বেতনই দেওয়া হয় না। তাহলে এরা এইসব করছে কি করে? এদিকে আমরা অফিসারকে দেখি, তার কাছে কেউ একজন কল করে অভিযোগ দেয় কোহিনূর এয়ারলাইন্সের বিরুদ্ধে। অন্যদিকে জাইবিরকে এসে এই বিষয়ে সে জানালে জাইবির বলে, যাও চেক করে তাদেরকে নিয়ে আসো। তো তারপর মহিলা পুলিশ যায় আর গিয়ে 3 জনের নাম ধরে ডাকে, কারণ যে অভিযোগ করে সে জেসমিন, দিব্যা আর গীতার নামই নেয়। তো তাদেরকে এরপর পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তো জাইবির আবারও বলে যে আমি এই 3 জনের মধ্যে একজনকে জানি, আর দিব্যা এরকম কাজ করার মেয়েই না। তারপর মহিলা পুলিশ সেই চকলেটগুলো আনে আর বলে, নে খা এইগুলো। গীতা বলে, না খাবো না। মহিলা পুলিশ বলে, ঠিক আছে আমিই খাচ্ছি। তো এরপর সে খুব কনফিডেন্স নিয়ে একটা চকলেটে কামড় দেয়, কিন্তু কোথাও সে স্বর্ণই পায় না। তারপর একে একে অনেকগুলো চকলেট খেতে থাকে আর আরো একজনকে খেতে দেয়, কিন্তু এগুলো তো চকলেটই, কোনো স্বর্ণ না। তারপর অফিসার বলে, এই বল কোথায় স্বর্ণ? তো তারপর আমরা এখন থেকে প্রায় 6 ঘন্টা আগের দৃশ্য দেখি। সেখানে জেসমিন মেকআপ করছিল, আর গীতা বলে, আরে এত মেকআপ করা বন্ধ কর, আর এটা ফাউন্ডেশন, কোনো টাইম মেশিন না যে তোকে ইয়াং বানিয়ে দিবে, আর কত করবি এসব। তখনই দিব্যা আসে সেখানে, তাকে ক্যাপ্টেন জানিয়েছে একটা চেকিং হবে আর গ্রেফতারও করা হতে পারে কাউকে। তো এই কথা শুনে জেসমিন আর গীতার তো ভয়েই মাথা নষ্ট। তারপর তারা ভাবতে থাকে তারা কি করবে, আর কি করলে তারা এই স্বর্ণ সাথে নিয়ে ধরা পড়বে না। তো এরপর দিব্যাই স্বর্ণকে প্লেনের একটা পার্ট খুলে উপরে রেখে দেয়। তো দৃশ্য আসে বর্তমানে, আর অফিসার রেগে সব চকলেট হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে আর বলে, বল স্বর্ণ কোথায় রেখেছিস? তখন সেখানে অফিসার আসে আর বলে, এদেরকে যেতে দাও। মহিলা পুলিশ বলে, স্যার এই খবর মিথ্যা না, আমাকে যে খবর দিয়েছে সে এদের সাথেই কাজ করে, আর সে তাদেরকে খুব ভালো করেই চেনে। কিন্তু পুলিশ অফিসার বলে, আমি বলেছি এদেরকে ছেড়ে দিতে, তাই চুপচাপ ছেড়ে দাও। তো এরপর না চাইতেও তাদের 3 জনকে ছাড়তে হয়। তারপর তারা বাইরে এসে দেখে কোহিনূর বিমান উঠছে। তখন তারা বলে, আমাদের স্বর্ণও তো চলে যাচ্ছে। তাদের সাথে সাথে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে মিত্তালো। এদিকে গাড়িতে বসে বসে গীতা বলে, আমি জানতাম ওই শ্যাম্পেন আমাদের উপর একদিন বিপদ হয়ে আসবেই। দিব্যা বলে, আর ও যে BMWর ছবি দিল, তুমি পড়ে আছো শ্যাম্পেন নিয়ে। দিব্যা বলে, তোর এইসব ঢঙের জন্য আমরা সবাই ফেসে যাচ্ছি। জেসমিন তখন রেগে গিয়ে বলে, আমি ওই কোমালকে মজা দেখাচ্ছি, ও কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে? দিব্যা বলে, তুই তাকে কিছুই বলবি না, তার কি দোষ? ও দেখেছে তারা কেউ বেতন পায় না, আমরা তাহলে এইসব কি করে করছি? এই কাজ তার জায়গায় থাকলে আমরাও করতাম, আর আমরাও তো এখন মিত্তালের মতোই হয়ে গিয়েছি, একদম ক্রিমিনাল।
গীতা বলে, তো কি করব? মহান হয়ে সবাইকে বিলিয়ে বেড়াবো? তাতে তো পেটও ঠিক থাকবে না আর মনও না। দিব্যা বলে, তাই বলে আমরা কি সবাই ক্রিমিনাল হয়ে যাব? জেসমিন বলে, এই শোন, তোকে কিন্তু আমরা কেউ জোর করিনি। তুই আমাদের সাথে দেখা করার আগে থেকেই তোর বাড়ির লোকজনকে মিথ্যা বলে আসছিস, তাই এত সহজ সরল হওয়ার কোনো দরকারই নেই। দিব্যা বলে, আসলে তোর সাথে কথা বলাই বেকার, তুই কিছু বুঝবিই না। তারপর দিব্যা আর জেসমিন মারামারি করতে থাকে। তখন গাড়ি থামিয়ে তাদের দুজনকেই বের করে দেয় গীতা। এদিকে গীতার ভাই আসে আর এসে তার কাছ থেকে কিছু টাকা নেয়। গীতা বলে, কি করছিস? তার ভাই বলে, আসলে আমার কিছু টাকা চাই। অরুণ বলে, হ্যাঁ টাকার দরকার। গীতার ভাই বলে, তো আপনার কি? আমি কি আপনার কাছে চাইছি? তাহলে এত কথা কেন বলছেন? নিজে তো সারা জীবন স্ত্রীর টাকায় চলে আসছেন, আর তুই দিদি, তুইও ভাইকে না দিয়ে স্বামীকেই দিবি? অরুণ বলে, তো ভাইকে কেন দিবে? ভাই কোনো কাজে আসলে তবেই না দিবে। এরপর গীতার ভাই আবারও আজে বাজে কথা বললে গীতা তাকে একটা থাপ্পড় দেয় আর সেখান থেকে বের হয়ে যেতে বলে। এদিকে দিব্যাকে তার ভাই দেখে ফেলে ক্রুর ইউনিফর্মে। তারপর দিব্যা তার ভাইকে সব কিছু খুলে বলে যে সে কেন এমন করে। সে আরো বলে, আমি আর মিথ্যা বলবো না, সবাইকে সবটা বলে দিব। কিন্তু দিব্যার ভাই বলে, এরকম কিছুই করতে যাবে না, কারণ এই সত্য বলে তুমি কিছুই পাবে না, বরং সব হারাবে। আর মা তো মানতেই পারবে না এত বছরের মিথ্যাকে, সে অনেক কষ্ট পাবে। তাই যা যেমন আছে তেমনই থাকতে দাও, আর তুমি শুধু নিজের মুখটা বন্ধ রেখে দিও, তাহলেই হবে। তারপর দিব্যা আর তার ভাই একসাথে বসে কিছুক্ষণ সময় কাটায়। এখন এইদিকে টিভিতে নিউজ হয় যে কোহিনূর প্লেন থেকে স্বর্ণের বৃষ্টি হয় চকলেটের প্যাকেটে করে। অনেকগুলো স্বর্ণের বল পাওয়া যায় যেগুলো একদম চকলেটের মতো করে রাখা। এখন এগুলো কি করে এখানে আসলো তা পুলিশ তদন্ত করে বের করার চেষ্টা করবে। এই নিউজটা জয়বীর দেখে আর এখন তো বেচারার মনটাই ভেঙে যায়, কারণ মহিলা পুলিশ তো আগেই বলেছিল এরা চকলেটের প্যাকেটে করে স্বর্ণ পাচার করছে, কিন্তু এখন আর কিছুই করার নেই, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। এদিকে দিব্যা জয়বীরের সাথে দেখা করে আর বলে একটু কথা বলতে চায় সে, কিন্তু জয়বীর তাকে সোজা মানা করে দেয় আর বলে সে যেন তার সাথে দেখা করার আর কোনো চেষ্টাও না করে। তার এই কথায় দিব্যা অনেকটাই হার্ট হয়, কিন্তু কিছুই তো করার নেই। এদিকে জেসমিন হঠাৎ করেই দেখে তার নানু মারা গিয়েছে। জেসমিনের তো একদম যেন পায়ের নিচ থেকে মাটিই সরে যায়, কারণ সে ছিল তার শেষ ভরসার জায়গা, সারাদিনের ক্লান্তির পর একমাত্র স্নেহের স্থান। আজ তার থেকে সেটাও হারিয়ে যায়। এদিকে চারদিকে জনগণ মিছিলে নামে এই কোহিনূর এয়ারলাইন্সের বিরুদ্ধে, তাই সেখানে জেসমিন, দিব্যা আর গীতাও আসে। তো কমলকে দেখে দিব্যা পানি দিতে চায়, কারণ সে কান্না করছিল। তবে কোমল বলে, আর এইসব কেয়ার দেখাতে হবে না, আমি গীতাদি আপনার থেকে এইসব আশা করিনি। আমার ছেলেটাকে স্কুল থেকে পর্যন্ত বের করে দিয়েছে, আমি আপনাদেরকে আমার বন্ধু ভাবতাম, আর আপনারাই এইসব করে গেলেন। তখন জেসমিন বলে, বেশি ভাব নিও না, বন্ধু ভাবলে পুলিশের কাছে নালিশ করে না কেউ। তখন কোমল বলে, দেখো জেসমিন, আমি তোমাকে পছন্দ করি না এটা ঠিক, কিন্তু আমি তোমাদের সম্পর্কে কাউকে কিছু বলিনি, আর পুলিশকে তো প্রশ্নই আসে না। এদিকে তারপর ফেরার সময় জেসমিন বলে, আমার এটা ভেবেই খারাপ লাগছে আমি এইসবের জন্য কোমলকে দোষী ভাবছিলাম। দিব্যা বলে, কিন্তু কথা হচ্ছে কোমল না করলে আর কে এটা করলো? মানে কেউ তো হবে যে আমাদের সম্পর্কে জানে। জেসমিন বলে, হ্যাঁ, আর সে খুব ভালো করেই জানে। গীতা বলে, এখন যদি এই মামলা ঘুরে ফিরে আমাদের উপরই এসে পড়ে তখন কি হবে? তো এরপর তারা ভাবতে ভাবতে বের করেই ফেলে যে আসলে এটা মিত্তালের স্ত্রী করেছে। তাই তারা তিনজন চলে আসে মিত্তালের স্ত্রীর কাছে আর তাকে ধরে বলে, এই আমরা তোর কি ক্ষতি করেছি? আচ্ছা আমাদেরকে বাদ দে, তুই তোর নিজের হাজবেন্ডকে কেন ধরাতে চাইলি? তখন মিত্তালের স্ত্রী বলে, আরে এই শয়তানের জন্য আমি এত কিছু করি, কিন্তু সে আমাকে সব সময় ধোঁকা দেয়, তাই আমি ভাবলাম কিছুদিন জেলে থাকলে শিক্ষা হয়ে যাবে, তাই এই কাজ করেছি। তারপর জেসমিন বলে, তোর এইসব করার চক্করে তো আমরাও জেলে যেতে পারতাম, তখন কি হতো? তারপর এখানে মিত্তালের স্ত্রী বলে, আসলে এই সব কিছুর পেছনে আছে বিজয়, আর মিত্তাল তো তার শুধু গোলাম হয়ে নাচে, এর বেশি ক্ষমতা তার কাছে নেই। এরপর আমরা বিজয়কে দেখতে পাই, সে অনেক মেয়েদের সাথে এনজয় করে বেড়ায় আর অবৈধ টাকা ইনকাম করে বেড়ায়।
তো গীতা বলে, এখন আমরা কি করব? আমরা ডুবলে তো আমাদের কেউ থাকবে না বাঁচানোর মতো। তো মিত্তালের স্ত্রী বলে, হ্যাঁ, ওই বিজয় তার মেয়ের বিয়ে দিচ্ছে আমাদের এখানে টাকা মেরে। এদিকে দেখা যায় সকালবেলা দিব্যা দৌড়াতে বের হয়, আর সে দৌড়াতে দৌড়াতে তার জীবনের করা ভুলগুলোকে নিয়ে ভাবে, আর কোমালের চোখের পানি নিয়েও চিন্তা করে, কারণ কোমালের বেতনের অভাবে আজ তার বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না। আর এই সব কিছুর জন্য দিব্যা কোথাও না কোথাও নিজেদেরকেই দায়ী করে। তারপর দিব্যা ভাবে, অনেক হয়েছে, এখন যা যা এলোমেলো হয়েছে সেই সব কিছু আবারও তারাই ঠিক করবে, আর বিজয়কে আসল শিক্ষা দিয়েই ছাড়বে, আর তাদের প্রাপ্য বেতনও তাদেরকে ফিরিয়ে দিবে। এরপর দেখা যায় তারা তিনজন মিলে একটা মিটিংয়ে বসে। সেখানে দিব্যা বলে, আমাদেরকে যে করেই হোক তার থেকে আমাদের যা প্রাপ্য টাকা আছে সেইগুলো ফিরিয়ে আনতে হবে, কারণ দেখতে গেলে আমরা এইগুলো তাদের হাত পর্যন্ত দিয়ে এসেছি। তখন জেসমিন বলে, তুই কি মজা করছিস? তুই জানিস ওই লোক কত বড় মাপের একজন? আমরা তার সামনে তেলাপোকার মতো। দিব্যা বলে, আমি সব জানি, কিন্তু এখানে আমাদের রিস্ক নিয়েই কাজটা করতে হবে। অনেক হয়েছে, এখন আমাদের সাথে সাথে বাকিদের ব্যাপারেও একটু ভাবা উচিত। তাদের চোখের পানির কারণ কোথাও না কোথাও গিয়ে আমরাই হচ্ছি। একবার তোরা ভালো করে ভেবে দেখ। আর আমাদেরকে ইউজ করে ওই মিত্তাল তার মালিকের কাজ খুব সহজেই করিয়ে নিয়েছে। এখন আমাদের উচিত তাদেরকে আমাদের শক্তি দেখিয়ে দেওয়া। এখানে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কিন্তু এই শয়তান বিদেশে বসে তার মেয়ের ধুমধাম করে বিয়ে দিচ্ছে, তাও আমাদেরই টাকায়। আর একবার ভাব, এটা তো আমরাই তাদের কাছে দিয়েছি, তাই আমরাই ফিরিয়ে আনবো। কিন্তু জেসমিন কিছুতেই কনভিন্স হয় না। সে গীতাকে বলে, তুই বোঝা দিব্যাকে, ও যা বলছে তা কখনো সম্ভব না, আর এসব খুবই বিপজ্জনক। সে সব কিছু নিয়ে অনেক দূর পর্যন্ত চিন্তা করছে, আর যার কথা বলছে সে এখান থেকে অনেক দূরে থাকে। আমরা তার নাগাল কিছুতেই পাবো না। গীতা বলে, কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারি, বল। জেসমিন তখন বলে, গীতা, তুইও ওর কথায় নাচছিস? গীতা বলে, হ্যাঁ, সারা জীবন অন্যের জন্য করেছি, এখন আমার পালা। আমি আর কারো জন্য না হলেও নিজের শান্তির জন্য অবশ্যই করব এই কাজ। ওই যে তুই সবসময় বলিস না যে নিজেরটা নিজে বুঝে নাও, তাই আজ আমি বলছি, নিজেরটা নিজে বুঝে নেয়ার সময় এসে গেছে। এরপর সে দিব্যাকে বলে, দিব্যা, আমি আছি তোর সাথে এই প্ল্যানে, তুই একদম চিন্তা করিস না। জেসমিন তো তখন রেগে যায় আর বলে, ওকে, আমি এই কাজে তোদের সাথে নেই, তোরা যা ইচ্ছা কর, আমি চলে যাচ্ছি। গীতা বলে, হ্যাঁ হ্যাঁ যা, এটাই তো পারিস। তারপর জেসমিন সেখান থেকে বাইরে আসে, আর এসে সে তার নানুর রিংটা দেখে আর অনেক কিছু ভাবে। এরপরে সে বুঝতে পারে তার উচিত এই কাজে তাদের সাথে থাকা। অনেক তো হয়েছে পালিয়ে পালিয়ে বাঁচা, আজ একটু সামনাসামনি বেঁচে দেখার পালা। তারপর জেসমিন আবারও ফিরে আসে তাদের কাছে আর বলে, আমি আছি এই কাজে তোদের সাথে, আর এমনিতেও তোরা আমাকে ছাড়া কিছুই করতে পারবি না, আমি জানি, তাই চলেই আসলাম। তারপর গীতা বলে, বাহ, এত তাড়াতাড়ি সব মুড চেঞ্জ হয়ে গেল। জেসমিন বলে, হ্যাঁ, ভাবলাম এত বছর জীবনে তো শুধু নিজের জন্যই মরলাম, এখন একটু না হয় অন্যের জন্যও মরে দেখি, তাই এই রিস্ক নিতে আমি রাজি আছি। দিব্যা বলে, কিন্তু আমরা জানবো কি করে যে ওই বিজয় কোথায় থাকে? জেসমিন বলে, কুকুর সবসময় জানে তার মালিক কোথায় থাকে। এখানে কুকুর বলতে তারা মিত্তালকে বুঝিয়েছে। তো পরের দিন তারা মিত্তালকে ফলো করতে করতে চলে আসে বিজয় পর্যন্ত। তারা দূর থেকে দেখে মিত্তাল বিজয়ের সাথে বাইরে আসছে। এরপর তারা চলে আসে বিজয়ের প্যালেসে, যেখানে তার মেয়ের বিয়ে হবে। তো গীতা বলে, এখানেই সেই বিয়েটা হবে। জেসমিন বলে, আর নিচে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমাদের সুযোগ বুঝে উপরে গিয়ে বিজয়ের ব্যাগ থেকে সব নিয়ে নিতে হবে। দিব্যা বলে, এত সহজ নাকি? তারা কত পাহারা দিয়ে রেখেছে জানো? এরপর তারা আবারও বসে চিন্তা করে যে তারা আসলে কি করবে। তারপর গীতা বলে, এরা স্টাফদেরকে এত খেয়াল করবে না, তাই আমাদেরকে যে করেই হোক এখানে একজন স্টাফের জব নিতে হবে। জেসমিন বলে, কি স্টাফের জব? কিন্তু এখানে আমাদেরকে কে জব দিবে? আমরা কি করে এই জব পাবো? তারপর গীতা কিছু একটা ভাবে। এরপর গীতা আসে একজন লোকের সাথে দেখা করতে, আর লোকটা ছিল এই হোটেলের HR। তো তাকে পটিয়ে পাটিয়ে গীতা সহ বাকি দুইজনের সেখানে জব হয়ে যায়। আর এরপর দিব্যা বলে, এখন সমস্যা হচ্ছে একটাই, এখানে প্রচুর পরিমাণে ক্যামেরা আছে, তাই আমাদেরকে যা করার খুব সাবধানে করতে হবে। এরপর গীতারা একটা রুমে আসে আর সেখানে আরো কিছু ইনফরমেশন জানতে পারে।
যে ভিআইপিদের রুমে যাওয়ার অ্যাক্সেস স্টাফদের মধ্যে থাকে না, মাত্র কয়েকজনের মধ্যেই থাকে। এদিকে রাতের বেলা গীতা এইসব দেখে খুব রাগারাগি করে জ্যাসমিন আর দিব্যার সাথে, কারণ তাদের দেশের টাকা মেরে এখানে পানির মতো তারা টাকা উড়িয়ে বিলাসিতা করছে, আর যে সুইট রুমের পাসওয়ার্ড দরকার সেটা প্রতিদিন বদলায়, আর এটা পাওয়াটাও প্রায় অসম্ভব। তাই তারা কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। এরপর তারা তিনজন আসে মিত্তালের সাথে দেখা করতে। মিত্তাল বলে, আচ্ছা তো তোমরা চাও আমি তোমাদেরকে সাহায্য করি? তোমরা এখানে বিজয় স্যারকে খুঁজতে এসেছো আর চাও আমি তার জন্য তোমাদের সাথে থাকি? তারা বলে হ্যাঁ। মিত্তাল তখন হাসে আর বলে, আমি কি পাগল আমি তোমাদের সাহায্য করব? তারপর জ্যাসমিন বলে, দেখুন মিত্তালজি, সব টাকা তো বিজয় নিয়েই পালাচ্ছে। এতদিনের বিশ্বাস, এতদিনের কাজ করার ফল আপনি কি পেলেন? বেশিরভাগটা তো সেই ভোগ করছে। তারপর গীতা বলে, আমাদের মনে হয় এর জন্য মিত্তালজির কিছু পার্সেন্টেজ পাওয়া উচিত। এরপর এইসব কথা বলে বলে তারা মিত্তালকে রাজি করিয়ে ফেলে যে মিত্তাল যদি তাদের সাহায্য করে তাহলে এর বিনিময়ে তারা এই টাকার থেকে তাকেও কিছু পার্সেন্টেজ দিবে। মিত্তাল তো এতে মহা খুশি, তাই সে আর কিচ্ছু বলে না তাদের। এরপর আমরা রাতের বেলা দেখতে পাই রাতে বিয়ের পার্টি শুরু হয়। সেখানে সবাই নাচ গান করছিল। বিজয়ও তখন বেশ বিজি ছিল সেই সব করতেই। তো এই সুযোগেই তারা তিনজন মিত্তালের সাহায্যে চলে আসে সুইট রুমে। তারা তো খুব খুশি যে তারা ব্যাগ ভরে নিয়ে যাবে সব, তাই 3টা ব্যাগ ওপেনও করে। তবে দেখা যায় এখানে আসলে সব খালি, কিছুই নেই, অর্থাৎ তারা ফেল তাদের মিশনে। তারপর তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে বাইরে আসে। এসেই গীতা বলে, ভাবছি কোনো মাজারে গিয়ে বসে থাকবো, আর তোমরা চাইলে এসে খেয়ে যেও, কারণ এখন আর কিছুই করার নেই আমাদের, আমরা ফেল হয়ে গিয়েছি। দিব্যাও তখন হতাশ হয়ে বলে, হ্যাঁ আমরা ফেল। কিন্তু তখনই জ্যাসমিনের মাথায় আসে আর একটা বুদ্ধি, আর সে বলে, এত দূর কি আমরা খালি হাতে যাব বলে এসেছি? শেষ চেষ্টা তো করবই, আর আমাদের জিনিস আমরা ফিরিয়ে নিয়েই যাব। বিজয় সামনের ফ্লাইটে যাচ্ছে, আর এই হচ্ছে সেই ফ্লাইটের ক্রু। তারপর এই ক্রুদেরকে আটকে রেখে তারা সেই ক্রু সেজে চলে যায় বিমানে, আর সেখানে তারা সার্ভিস দিতে লেগে পড়ে। কেউ বুঝতেও পারে না যে তারা এই জায়গার কেউ না। এদিকে জ্যাসমিনকে বিজয়ের মেয়ে অনেক খাটনি খাটায়, কিন্তু তাও সে কিছুই বলে না, সব কিছু চুপচাপ সহ্য করে নেয়। এদিকে তারা খুঁজতে খুঁজতে পেয়েই যায় আসল স্বর্ণের ব্যাগ। সেখানে তারা যেগুলো পাচার করেছিল সেগুলোও পেয়ে যায়। তবে তখন এখানে বিজয়ের মেয়ে চলে আসে আর তাদেরকে দেখে তার বাবাকে ডাকতে যায়। তবে জ্যাসমিন আর গীতা তাকে ধরে ফেলে, আর সেখানেই তাকে বেঁধে রেখে স্বর্ণগুলোকে দেখতে থাকে। এরপর দেখা যায় বিজয়ের মেয়ে নিচে পড়ে কলে বলে, এখানে কয়েকজন এসেছে, সবকিছু নিয়ে চলে যাবে। কিন্তু আসলে তার সাথে কথা বলছিল দিব্যা। তারপর দিব্যা বলে, আমি পারবো না প্লেন ল্যান্ড করাতে। এরপর গীতা আর জ্যাসমিন অনেক বোঝানোর পর দিব্যা সাহস করে বসে প্লেন ল্যান্ড করানোর জন্য। তারপর গীতা আর জ্যাসমিন বলে, আজ কি তাহলে আমরা এই স্বর্ণের চক্করে পড়ে মারাই যাব? কিন্তু অনেক কষ্ট, অনেক রিস্ক নিয়ে দিব্যা সত্যি সত্যি আজ একজন পাইলট হয়ে প্লেন ল্যান্ড করতে সক্ষম হয়। আর পরে বিজয় আর তার মেয়েকে বেঁধে রেখেই সেখান থেকে 3টা ব্যাগ নিয়ে তারা তিনজন চলে যায় খুশি মনে। এরপর তারা তিনজন চলে গেলে সেখানে পুলিশ পৌঁছায় আর এই বাবা মেয়েকে ধরে ফেলে, কারণ এখানে তারা আরো 1 ব্যাগ স্বর্ণ পায়। তারপর এদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। আর এরপর দেখা যায় দিব্যার কাছে সব ভুল বুঝাবুঝি শেষ করে জায়বীর আবারও ফিরে আসে। আর পরে জায়বীর তাদেরকে গাড়িতে করে নিয়ে রওনা দেয়। সেখানে তাকে গীতা বলে, এখন যাই খরচ করো একটু অল্প করে খরচ করবে, বুঝেছো? জ্যাসমিন বলে, হ্যাঁ বুঝেছি, কিন্তু তুমিও এখান থেকে কিছু হলেও খরচ করে নিও। আর কত হিসেব করে চলবে বলো? তারপর তারা খুব হাসে। অনেকদিন পর তারা একটু স্বস্তি ফিরে পেয়েছে। আর তার সাথে দিব্যারও মিল হয়ে যায় জায়বীরের সাথে, আর সেও এখন তার জন্য ফিল করতে পারে। অর্থাৎ এখন সে জায়বীরকে আর কাজের জন্য শুধু ইউজ করছে না, সে এখন তাকে সত্যি সত্যি পছন্দ করে। তো এরপর দেখা যায় পথে যেতে যেতে তারা অনেক মজা করে। এরপর দেখা যায় তারা যার যতটা প্রয়োজন ছিল তাদেরকে সব দিয়ে দেয়। আর এটা করতে পেরে তারা তিনজনও আজ খুব খুশি ছিল। তাদের যা যা প্রাপ্য ছিল তা তারা নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলে হলেও ফিরিয়ে নিয়ে এসেছে। এতেই তারা অনেক সন্তুষ্ট। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো এর মাধ্যমে আমরা এটাই বুঝি যে কখনো লোভ করতে নেই। সৎ পথে চললে কয়দিন একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর নিজের বিবেকের কাছেও কখনোই ছোট হতে হবে না।
যাই হোক, তো এই 3 বিমানবালার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।